বাংলাদেশ আজকে সবই পেল, গোলটা পেল না শেষ পর্যন্ত অনেক চেষ্টা করার পর। হতাশ বলবেন নাকি আশাবাদী, কোনটা বলতে চান? না, অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে স্ট্রাইকিং যে প্রবলেমটা, এটা আমি কন্টিনিউসলি দেখে যাচ্ছি। আমি লাস্ট হচ্ছে ইউসিএল ফাইনাল দেখছি লন্ডনে, ওইখান থেকে এসে ডিরেক্ট আমি বসুন্ধরা কিংসে খেলা দেখলাম। ওদের ফিজিক্যাল যে অবস্থা অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে ওদের স্ট্রাইকিং যে অবস্থা, দেন প্রাসিং খেলাটা ওদের মধ্যে একদমই নাই। বাট ওরা ডেভেলপ করতেছে, বাট আমাদের এক্সপেকটেশনটা ফিল আপ করতে পারতেছে না কোনোভাবে। জয়লাভ করলো বাংলাদেশ, পরাজিত হলো বাংলাদেশ। কারণ এটা আমার প্রিয় বাংলাদেশের টিম টাইগার্সরা খেলতেছে, এখানে সমর্থন সাপোর্ট দেওয়ার জন্যই আমার আশা। আর আমি শতভাগ আশাবাদী ছিলাম যে মাঠে ভালো পারফর্ম করেই কিন্তু জয়লাভ করেই ঘরে ফিরবো, কিন্তু সেটা হয়নি। আশা করি ভবিষ্যতে সেটা আমরা আবার তাদের সাথে প্রতিপক্ষ দলে সেই প্রতিশ্রুতি আমরা নিয়ে ম্যাচটা জয়লাভ করবো। বাংলাদেশের জন্য আসলে মিসিং কোন জায়গাটা আছে? আজকে তো পুরো ম্যাচটা দেখেছেন আপনার 90 মিনিট, মিসিং কোন জায়গাটা মনে হচ্ছে? এখন সম্পূর্ণ 90 মিনিট খেলা দেখার পরে মিসিংটা মনে হচ্ছে, যেহেতু জিকু অনেকটা দিন ম্যাচের বাইরে ছিল, এখন তাকে একটা সুযোগ দেওয়ার দরকার ছিল। আর দর্শকের চিন্তাভাবনা, চেতনা, মেন্টালিটি জিকুর দিকে ফোকাস ছিল। আর মিতুল মারমা থেকে জিকু অনেকটা মানে তার বলেন অনেক ম্যাচ খেলার প্রতি তার অভিজ্ঞতা অনেকটাই বেশি, যেটা দেখা গেছে খেলাতে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মালদ্বীপের থেকে আমাদের দলটা পিছিয়ে ছিল, আমি মনে করি মন মানসিকতায়। কারণ মন মানসিকতা যদি বাংলাদেশ পজিটিভ থাকতো, মালদ্বীপ যদিও আমাদের চেয়ে অনেক এগিয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে, কিন্তু আমাদের উচিত ছিল আমাদের মাইন্ড সেট আপ, আমাদের যেহেতু ঘরের মাঠে খেলা, মাইন্ড সেট আপ ঠিক করে মালদ্বীপকে একটা পরাজিত করার যে একটা ছক, সেই ছকটা আমরা করতে পারিনি। যেটা মূল ব্যাপারটা দেখা গেল এই বছরের একটা রিকারিং সিচুয়েশন, যে গোলটা আসলে আসছে না বাংলাদেশের। আজকেও একই অবস্থা। আপনি আসলে কোন জায়গাটায় আসলে সমস্যাটা দেখছেন এখানে? আসলে এটা সত্যি কথা, ফিনিশারের খুবই অভাব। তো এটা আমি বলবো যে বেশিরভাগ যে টপ টিমগুলি আছে তারা তো দেশের বাইরে থেকে প্লেয়ারগুলি, বিদেশি প্লেয়ার দিয়ে ডমিনেট করে ফরওয়ার্ড লাইন। তো এখন পরবর্তীতে যখন ন্যাশনাল টিম করা হয়, তো এই ফিনিশারের অভাব সবসময় ছিল। কিন্তু আমাদের সময়ে আমরা এই মালদ্বীপ দলকে তো 7-8টা গোল দিতাম গুনে গুনে, কিন্তু আজকে সেই মালদ্বীপ কিন্তু সেই পর্যায়ে নেই। তারা দেখেন চেষ্টা করে কত উন্নত করছে তারা পাইপলাইন থেকে প্লেয়ার। আমি মালদ্বীপে গিয়েছিলাম, দেখলাম যে ছোটো ছোটো ছেলেমেয়েরা 5 বছর 7 বছর, আন্ডার 6, আন্ডার 8, আন্ডার 10-এর উপরে তারা জোর দিছে। কিন্তু আমাদের দেখেন জেলাভিত্তিক এরকম কোনো প্রোগ্রাম নেই। আপনার যে কয়েকটি একাডেমিগুলি আছে সেখান থেকেও খুব একটা পৃষ্ঠপোষকতা হবে এবং স্পন্সরও হবে, সেখানেও উঠে আসতে পারছে না খেলোয়াড়। কলসিন্দুর একটা ছোট একটা এলাকা থেকে সেখানে মহিলারা 8জন ন্যাশনাল টিমে খেলে। তো এরকম যদি জেলা পর্যায়ে যদি এরকম একাডেমিগুলি করা যেত এবং সরকার যদি, আমি বলবো যে পৃষ্ঠপোষকতা করতো, তাহলে ডেফিনেটলি বেরিয়ে আসতো। আর মনে করেন আমাদের স্কুল ফুটবলের উপরে জোর দিতে হবে, এটা সবচেয়ে বড় জিনিস। এবং আন্ডার 6, আর টপ মোস্ট প্লেয়াররা আপনি দেখেন ওয়ার্ল্ডে, তারা কিন্তু কোন বয়সের থেকে পিক আপ হয়েছে? তারা তো কেউ এই মানে 6 থেকে 7 বছর 8 বছর এর মধ্যে থেকে সব আপনার টপ প্লেয়ারগুলি পিক আপ হয়ে তারা বিভিন্ন দলের সাথে, বড় বড় দলের সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছে। তো এরকম আমাদেরকে কিন্তু এই মানে আন্ডার 10-এর উপরে, আন্ডার 8-এর উপরে সবচেয়ে বেশি জোর দিতে হবে। আচ্ছা, মানে মালদ্বীপের কথা বললেন, মালদ্বীপের সঙ্গে আপনাদেরও গোল করার স্মৃতি আছে, সেই 8-0 কথা বারবার চলে আসে 1985 সালের। কিন্তু মালদ্বীপ এরকম একটা আপস অ্যান্ড ডাউনসের পর মালদ্বীপও বাংলাদেশের উপর একসময় ছড়ি ঘুরিয়েছে। তারপর বাংলাদেশ রিসেন্ট পারফরমেন্সে মালদ্বীপের চেয়ে এগিয়ে ছিল, যেখানে বাংলাদেশ এই বছর এতগুলো ম্যাচ খেলেছে, মোটামুটি এটা 9ম ম্যাচ এই বছরে। মালদ্বীপ এক বছরে ফুটবল নেই। কোন জায়গাটা আসলে বাংলাদেশ এখনও মালদ্বীপের মানে চেয়ে পিছিয়ে গেল মানে এই ম্যাচে? এই ম্যাচে আমার যেটা ওই বললাম যে তারা ভালো খেলছে, হঠাৎ করে একটা মিস্টেক করতেছে। এটা হয় মিডফিল্ড লাইনে মিস্টেক হচ্ছে, বা ডিফেন্স লাইনে মিস্টেক হচ্ছে, অথবা গোলকিপার। আপনি দেখেন লাস্ট 10-15 মিনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেখানে দেখা গেছে যে গোলকিপারের হাতে বল, গোলকিপারের একটা অ্যাটাক থেকে কিন্তু অনেক জায়গায় গোল হয়। আমরা তো ইউরোপিয়ান লিগ দেখি বা ল্যাটিন আমেরিকান খেলাগুলি দেখি, একটা গোলকিপারের একটা থ্রো থেকে কিন্তু অনেক মানে ডেঞ্জার হয়ে যায় ওইখানে অ্যাটাক। এখানে দেখা যাচ্ছে গোলকিপার সে মিস থ্রো করতেছে, তাদের পায়ে বল দিচ্ছে, উল্টা অ্যাটাক আমাদের হচ্ছে। কিন্তু ওই মোমেন্টটা এই পাস না করলে আমরা আরও অ্যাটাক পারতাম। কিন্তু আমার যেটা ধারণা ছিল যে যেই লাস্টে যে চাপটা দিয়েছিল বাংলাদেশ, যে 3-4টি সুযোগ ছিল, এখানে একটা গোল অন্তত বের করা হচ্ছিল, একটা গোল বের হওয়া উচিত ছিল বলে মনে করি। একটা গোল বের হলে দেখতেন যে সাথে আবার আরেকটা গোল বের হয়ে যেত, মানে জিতা ম্যাচটা আমরা আজকে ইয়ে করলাম। এবং ডিফেন্সে কিছু ফাম্বেল ছিল, আমি তো ডিফেন্সের প্লেয়ার, আমি দেখেছি আমার সাথে কানন বসা ছিল, কোচ আরও কয়েকজন ছিল। আমি বললাম দেখো ডিফেন্সের এই ফাইনাল চার্জটা করা ঠিক হয় না, এখান থেকে মালদ্বীপের প্লেয়ার ক্রস করে বেরিয়ে গেছে, এরকম কয়েকটা আমি মিস্টেক দেখাইছি। তো এরকম মিস্টেক হইলে কিন্তু
যে কোনো সময় যে কোনো টিম কাউন্টারে গোল পেয়ে যেতে পারে। এটা কাউন্টার অ্যাটাকে মালদ্বীপ কিন্তু বেশ কয়েকটা সুযোগ পেয়ে গেছিল, এই দিকে সতর্ক থাকতে হবে। শনিবার মালদ্বীপের সঙ্গে আরেকটা ম্যাচ আছে, আপনি হাভিয়ার কাবরেরার কাছ থেকে কোনো চেঞ্জ এক্সপেক্ট করছেন কি না, যে তিনি এই ম্যাচের পর বাংলাদেশকে শেষ ম্যাচটাতে অন্যভাবে খেলাবেন কি না? এখন এটা তো ফ্রেন্ডলি ম্যাচ, এখন কোচ আমার মনে হয় যে হয়তো নতুন কাউকে আবার ট্রাই করতে পারে। এখন কোচের উপরে তো বলা ঠিক না, এটা তার ফরমেশনে সে খেলায়, তার ফরমেশনে সে, এটা মানে সম্পূর্ণ তার এখতিয়ার। তো আমার মনে হয় যে যারা খেলেছে তাদের মধ্যে থেকে যদি ভুলকুটি যেগুলি আছে সেগুলি যদি তার চোখে পড়ে যে এই প্লেয়ারটা চেঞ্জ করা দরকার, সেটা করতে পারে। সম্পূর্ণ এটা কোচের এখতিয়ার, এটা আমার এখানে কমেন্ট করাটা ঠিক হবে না। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.